তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আর আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সংবিধান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো তোমাদের আরপিএফ এসআই এক্সামে কিন্তু এসেছে। সেই সমস্ত এক্সামের কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর এখানে কিন্তু যে কটা কোশ্চেন হবে সবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো 2024-এর যে আরপিএফ এসআই যে এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু চলে এসেছে 2024-এ। সুতরাং এগুলো কিন্তু আপকামিং সমস্ত এক্সামে কিন্তু আসবে, ঠিক আছে? তো এখানে কিন্তু যে কটা প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্ন যে কটা পলিটি থেকে এসছে সেগুলো বাছাই করে সেগুলোকে তোমাদের সম্পূর্ণ কোশ্চেন আছে কিন্তু এখানে, ঠিক আছে? আর এগুলো কিন্তু তোমাদের দুটো পার্টে আমরা এটা শুরু করে দেবো। তো আজকে কিন্তু এটা পার্ট 1, আর পার্ট 2টা তোমাদের পরবর্তীতে আসবে এটা। তো আজকে মোটামুটি অনেকগুলো কোশ্চেন আছে, তো ভালো করে তোমরা দেখে নেবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই এখানে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো। আর আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে যদি না দেখে থাকো। আর এনটিপিসি পিবিএসসি আর জিকে কোশ্চেনও তোমরা দেখে নিতে পারো আগের বছরের, সেটাও কিন্তু চলছে, প্লেলিস্ট করা আছে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ওখানে জয়েন হয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন আছে, ক্লাসটা কিন্তু অনেকটা বড় হবে, ঠিক আছে? আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা হবে। ফার্স্ট কোশ্চেন যেটা আছে, ড্যাশ হলো এক ধরনের সরকার যেখানে শাসক জনগণ দ্বারা নির্বাচিত হয়ে থাকে। তো সেটাকে আমরা কী বলবো? সেটাকে আমরা বলবো অবশ্যই গণতন্ত্র, ডেমোক্রেসি। ডেমোক্রেসি আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে নীতি আয়োগ। নীতি আয়োগ থেকে প্রশ্ন এসেছিল, তার বর্তমান চেয়ারম্যানকে, অর্থাৎ না, এখানে বলেছে নীতি আয়োগের চেয়ারপারসনকে। তো নীতি আয়োগের চেয়ারপারসন কে হয়ে থাকে? অবশ্যই পিএম হয়ে থাকে। প্রধানমন্ত্রী কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হয়, অথবা অর্থাৎ এখন বর্তমানে যেটা আছে সেটা কিন্তু নরেন্দ্র মোদী। আর নীতি আয়োগের সিইওকে এটাও জিজ্ঞাসা করে, যেটা কিন্তু বিবিআর সুব্রমণিয়াম। ইনি কিন্তু নীতি আয়োগের কিন্তু চেয়ারম্যান পদে, সিইও পদে কিন্তু রয়েছেন, আর চেয়ারম্যান নরেন্দ্র মোদী। আর এখানে নীতি কথার যে ফুল ফর্মটা এটাও জিজ্ঞাসা করা হয়, যেটা ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা কিন্তু ফুল ফর্ম। আর এটা কত সালে প্রতিষ্ঠা হচ্ছে? এটা 2015-তে প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক আছে? যেটা আগে ছিল ওই প্ল্যানিং কমিশন, সেটাই কিন্তু এখন বর্তমানে নীতি আয়োগ। পরবর্তী প্রশ্ন যেটা আছে, নিচের কোন সাংবিধানিক সংস্থা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য দায়ী? তো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য দায়ী যে সংস্থা, সেটা কে? অবশ্যই কিন্তু সেটা আমাদের হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন। তো ভারতের যে নির্বাচন কমিশন, এটা কত নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি? এটা আর্টিকেল নাম্বার 324 নম্বর আর্টিকেল থেকে জানতে পারি। কোয়েশ্চেনগুলো দেখো, এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন মানে ইজি আছে সব কোশ্চেনগুলো, তো অবশ্যই দেখো। আর আশা করছি তোমাদের এই কোশ্চেনগুলোই আবার রিপিট হবে এনটিপিসি এবং আপকামিং যে কোনো রেলের বা এসএসসির এক্সামে। তো 324 নম্বর আর্টিকেল থেকে আমরা কিন্তু এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। বর্তমানে চিফ ইলেকশন কমিশনার কে আছে? 100% এটাও জিজ্ঞাসা করা হবে, যেটা কিন্তু রাজীব কুমার কিন্তু বর্তমানে কিন্তু রয়েছেন কারেন্ট চিফ ইলেকশন কমিশনার, ঠিক আছে? নেক্সট পরবর্তী কোশ্চেন আছে, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার কতজন সদস্য মনোনীত হয়? তাহলে কতজন সদস্য মনোনীত হয়ে থাকে রাজ্যসভায়, যেটা আমাদের রাষ্ট্রপতি কর্তৃক? তোমরা সকলে সেটা জানো, রাজ্যসভায় কিন্তু আমাদের রাষ্ট্রপতি মনোনীত করে 12 জন মেম্বারকে। তো 12 জনকে কিন্তু নমিনেট করে থাকে। এটা কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়, এটা অবশ্যই দেখে নেবে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ভারতের সংবিধানে কোন সংশোধনীতে মৌলিক কর্তব্যের ধারণা দেওয়া হয়েছে? তো মৌলিক কর্তব্যের ধারণা দেওয়া হয়েছে ভারতের সংবিধানের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? এটা কিন্তু অবশ্যই 42তম সংবিধান সংশোধনীতেই ভারতের সংবিধানের যে মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি, এর ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? এর ধারণা নেওয়া হয়েছে আমাদের রাশিয়ার সংবিধান থেকে। আর মৌলিক অধিকার, যেটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। আর এই যে 42তম যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা হয়েছে, এটা কত সালে হয়েছে? এটা কিন্তু 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, যার মাধ্যমে কিন্তু ফান্ডামেন্টাল যে ডিউটি আছে সেটা কিন্তু অ্যাড করা হয়েছিল। পরবর্তী যে কোশ্চেন আছে, ভারতের রাষ্ট্রীয় নীতির যে নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এমন কিছু পলিসি যেটা একটা রাষ্ট্রকে আরও সুন্দর তৈরি করতে সাহায্য করে। তো এই সমস্ত যে নীতিগুলো ছিল, এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে? তো এটা কিন্তু আমাদের 36 থেকে 51 নম্বর আর্টিকেলে কিন্তু পড়ছে, ঠিক আছে? এটা কিন্তু কত নম্বর পার্টে পড়ছে? পার্ট 4-এ পড়ছে, অবশ্যই পার্ট 4-এ পড়ছে ডিপিএসপি। আর এই যে ডিপিএসপি, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? এটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছিল ডিপিএসপিটা। আর এটা তোমাদের যেটা বললাম, এটা 4 নম্বর আর্টিকেলে পড়ছে। আর এই যে 4-এর এ, এটাই কি পড়ছে? এটাই কিন্তু মৌলিক কর্তব্য পড়ছে, যেটা এর আগের কোশ্চেন আলোচনা করে দিলাম, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, কারণ ক্লাসটা অবশ্যই অনেকটা বড় হবে,
তার আগে তোমাদের এখানে ছোট্ট করে একটু বলে রাখি যাতে পরবর্তী তোমাদের সমস্যা না হয়। তো কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমরা আমাদের থেকে নিতে পারবে জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে পারবে। বর্তমানে কিন্তু তোমাদের এখানে নভেম্বর কিন্তু আপডেট করে দেওয়া আছে, আর ডিসেম্বরটা শেষ হলে ডিসেম্বরটা পেয়ে যাবে। সুতরাং জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা 51 রুপিসে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবে, এবং ডিসেম্বরের পর কিন্তু এই সমস্ত দাম কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তো চেষ্টা করবে ডিসেম্বরের মধ্যে নিয়ে নেওয়ার। জিডি 2024 যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, এটা 53টা শিফট এক্সাম হয়েছিল, তার সম্পূর্ণ জিকে কোশ্চেন ওয়ান লাইনার ফরম্যাটে বাংলা ভাষায় দেওয়া আছে। এখানকার সব পিডিএফই বাংলা ভাষায় আছে এবং প্রিন্টেবল ফরম্যাট, ঠিক আছে। এখানে 50 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা কিন্তু বাই করতে পারবে। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, এখানে কিন্তু 133টা শিফটে এক্সাম হয়েছিল 2020-21 লাস্ট এক্সাম হয়েছিল 133টা শিফটে। এখানে 5000 প্লাস জিকে কোশ্চেন আছে এবং সম্পূর্ণটা কিন্তু তোমাদের বেঙ্গলি ভার্সনে আছে এবং ওয়ান লাইনার ফরম্যাটে। এটা যদি তোমরা সকলে নিতে চাও তো এই নম্বরে যোগাযোগ করবে এবং 99 পে করে কিন্তু এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করে নেবে। নাম্বারটা এখানে দেখতেও পাচ্ছ তোমরা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যুক্ত হয়ে যাবে। আর সমস্ত পিডিএফগুলো যেমন দেখতে পাচ্ছ স্ক্রিনে, এইভাবে কিন্তু সম্পূর্ণ পিডিএফগুলো পাবে তোমরা ওয়ান লাইনার ফরম্যাট বাংলা ভাষায় কিন্তু ওয়ান লাইনার, ঠিক আছে। এটা এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, এখানে 300+ পেজ সংখ্যা রয়েছে। আর সম্পূর্ণ পিডিএফের যে কোশ্চেনগুলো অবশ্যই তোমরা যদি দেখতে চাও বা তোমরা কোশ্চেনগুলো দেখতে চাও, তাহলে তোমরা কী করবে, তাহলে তোমরা ইউটিউব চ্যানেলে চলে যাও, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা ক্লাসটা দেখছো। তো সেখানে গিয়ে কিন্তু প্লেলিস্ট করা আছে, অলরেডি 20টা কিন্তু তোমাদের ক্লাস নেওয়া আছে, ওখানে ডিটেলস সলিউশন দেওয়া আছে। ক্লাসগুলো দেখবে, দেখার পর যদি তারপর ইচ্ছা হয় তো অবশ্যই নিতে পারো 99 টাকা দিয়ে, ঠিক আছে। আর এখানে দুটো পার্টে পিডিএফটা প্রোভাইড করা আছে, এখানে 300+ কিন্তু পেজ সংখ্যা আছে, ঠিক আছে। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, নিম্নলিখিতদের মধ্যে কে রাজ্যসভার পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান? তোমাদের এই মোটামুটি 2 দিন আগে একটা ক্লাস নিয়েছিলাম, এর আগে 3 দিন আগেও ক্লাস নিয়েছিলাম, দুটো ক্লাস কিন্তু আমরা নিয়েছি সংবিধান থেকে। সেগুলো কিন্তু আগের বছরের কোশ্চেনের উপর বেস করা ছিল, এসএসসি এবং রেলের। তো সেখানে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি, সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে এই ক্লাসটা দেখার আগে। আর এই ক্লাসগুলো তো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রেলের সমস্ত এক্সামের জন্য, কারণ এগুলো কিন্তু সমস্ত কিন্তু আরপিএফ এসআই 2024-এর কোশ্চেন। যে কটা প্রশ্ন নিয়েছি সবকটা আরপিএফ এসআই এর কোশ্চেন 2024-এর, ঠিক আছে। লেটেস্ট যে পরীক্ষাটা এক্সামটা হয়েছে, ঠিক আছে। প্রশ্ন আছে, নিম্নলিখিত মধ্যে রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যানকে? তোমরা সকলে জানো যে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যেটা কিন্তু বর্তমানে আছে কে, জগদীপ ধনখড়, যে কিন্তু আমাদের এখন বর্তমান উপরাষ্ট্রপতি, ঠিক আছে। তো ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, এটা আমরা সকলে জানি। অর্থাৎ পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি, যে কিন্তু রাজ্যসভারও চেয়ারম্যান। তো এখানে কিন্তু আমাদের উপরাষ্ট্রপতি আমাদের রাইট অ্যান্সার হবে। আর আমরা এখানে যে কোনো কোশ্চেন দেখলাম এখানে আরপিএফ এসআই 2024-এ, সেখানে কিন্তু বেশিরভাগ কোশ্চেন কিন্তু দেখলাম যে রিপিট হয়েছে। 2020-21-এর যে এনটিপিসি পিডিএফটা আমরা দেখালাম, সেখানকার বেশিরভাগ যে পলিটিক কোশ্চেন আছে সেখান থেকে কিন্তু হুবহু কিন্তু এখানে রিপিট আছে, ঠিক আছে। তো চেষ্টা করবে পিডিএফটা নেওয়ার, কারণ ওগুলো সবই প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। তো এটা কিন্তু ডিসেম্বরের পরে আবার প্রাইসও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো চেষ্টা করবে আগে করে নেওয়ার। সংসদের কোন হাউসে অর্থ বিল পেশ করা যেতে পারে আর কি? তো অবশ্যই কিন্তু আমরা সকলে জানি যে অর্থ বিল কোথায় পেশ করা হয়, যে অর্থ বিল বা মানি বিলটা, এটা কিন্তু আচ্ছা এর আগের কোশ্চেনটা কী ছিল? আগের কোশ্চেনটা ছিল তোমাদের রাজ্যসভা থেকে। রাজ্যসভার তোমাদের এখানে টোটাল এখন বর্তমান সদস্য সংখ্যা কত আছে? 245টা কিন্তু আসন সংখ্যা, ঠিক আছে। বর্তমান কিন্তু 233টা কিন্তু এখন মানে প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে আর কি, ভোট হয়ে থাকে, এবং 12টা কিন্তু নমিনেটটা কী করে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর এটা তোমরা দেখে রাখবে, এই যে আচ্ছা ঠিক আছে, এটা আর দেখতে হবে না, পরবর্তী আমরা প্রশ্ন দেখি। সংসদের কোন হাউসে অর্থ বিল পেশ করা যেতে পারে? এটা তোমরা সকলে জানো যে সংসদের কিন্তু লোকসভাতে কিন্তু অর্থ বিল পেশ করা হয়, ঠিক আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আর এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে কোনো বিল অর্থ বিল কিনা সেটা কে ঠিক করবে? কে ঠিক করবে? রাষ্ট্রপতি ঠিক করবে? না। প্রধানমন্ত্রী? না। রাজ্যসভা চেয়ারম্যান? না। লোকসভা কিন্তু ঠিক করবে কোনো বিল অর্থ বিল কিনা, সেটা কে ঠিক করবে? লোকসভা স্পিকার। বর্তমান লোকসভা স্পিকার কে আছে? ওম বিড়লা। আর এই যে মানি বিল, এটা কত নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি? 110 নম্বর আর্টিকেল থেকে আমরা কিন্তু জানতে পারি মানি বিল সম্পর্কে। আর 112 নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি কি? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি বাজেট। পরবর্তী প্রশ্ন আছে, কোন সংশোধনী শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে রূপান্তরিত করেছে? তো কোন সংশোধনী শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে রূপান্তরিত করেছে? এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা কত সালে হয়েছিল? 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু শিক্ষাকে কিন্তু মৌলিক অধিকারের আন্ডারে কিন্তু নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু তোমাদের, এটা কত নম্বর আর্টিকেলে? এটা কিন্তু তোমাদের 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে, ঠিক আছে। 2002 সালে কিন্তু এটা আনা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সী যে সমস্ত শিশুরা আছে তাদের কিন্তু বিনামূল্যে এবং বাধ্যতামূলক তাদের শিক্ষা, এটা কিন্তু বলা আছে, ঠিক আছে। 86তম সংশোধনী 2002-এর। আর এই যে এগুলো তোমাদের প্রোভাইড করা হচ্ছে, তো এগুলো অবশ্যই দেখে রাখবে।
পরবর্তী আমাদের যে প্রশ্নটা আছে, অর্থবিল সংক্রান্ত বিষয়ে সংসদের কোন অধিবেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি ক্ষমতা কার আছে? একটু আগে যেটা বললাম যে অর্থবিল সম্পর্কে, এটা মাত্র ঠিক করবে কোনো বিল অর্থবিল কিনা, বা অর্থবিল কোথায় পেশ করা হবে, অবশ্যই ইন্ট্রোডিউস করা হবে লোকসভাতে। আর কোনো বিল অর্থবিল কিনা সেটাও ঠিক করবে কে? লোকসভা স্পিকারই ঠিক করবে, ঠিক আছে। আর তার কিন্তু সিদ্ধান্তই চূড়ান্ত, এটা কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না, ঠিক আছে। তো এটা কিন্তু তার সিদ্ধান্তই একদম চূড়ান্ত সিদ্ধান্ত। পরবর্তী প্রশ্ন আছে এটা, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গঠন করেছিল? তোমরা সকলে জানো যে রাজস্থানের নাগড় ডিস্ট্রিক্টে কিন্তু প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থা, সেটা কিন্তু সিস্টেমটা চালু হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, কত সালে চালু হয়েছিল? 1959 সালে কিন্তু এটা চালু হয়েছিল রাজস্থানের নাগড় ডিস্ট্রিক্ট। এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা, এটা কততম শিডিউলে অর্থাৎ কততম অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মাধ্যমে, আচ্ছা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আচ্ছা এখান থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করা, এটা কিন্তু 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে। কত সালে হচ্ছে এটা? এই 73তম, মানে এই যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হচ্ছে রাজস্থানের নাগড় ডিস্ট্রিক্ট, এটা 1959, আর এটা 73তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা যুক্ত করা হয়েছে 1992 সালে। আর এটা কোথায় আছে? এটা কিন্তু 11 নম্বর শিডিউলে আছে। বর্তমানে কতগুলো শিডিউল আছে? 12টা, তার মধ্যে 11 নম্বর শিডিউলে আছে পঞ্চায়েতি রাজ সিস্টেম, ঠিক আছে। আর 74 নম্বর শিডিউলে কি আছে? যেটা কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটি আছে, যেটা 74 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা করা হয়েছে, এটাও কিন্তু 1992 সালে, ঠিক আছে। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, বিপজ্জনক চাকরিতে শিশুদের, আচ্ছা বিপজ্জনক চাকরিতে বলতে বিপজ্জনক কাজে শিশুদের নিয়োগের নিষেধাজ্ঞা বিধানটি সংবিধানের নিম্নলিখিত কোন মৌলিক অধিকারগুলিতে প্রতিফলিত হয়েছে? তো এটা কিন্তু আমরা অবশ্যই দেখব, যেটা কিন্তু শোষণের বিরুদ্ধে যে অধিকার, সেখানে আমরা দেখব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা কিন্তু আমরা 24 নম্বর আর্টিকেল থেকে আমরা পাবো, তাই তো। তো এখান থেকে আমরা জানতে পারবো। আর এখান থেকে আমরা দেখব যে রাইট এগেনস্ট যে এক্সপ্লোটেশন, যেটা কিন্তু আমরা দেখব যে 24 নম্বর আর্টিকেল, এর সাথে সাথে আমরা আরও কিছু যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেব। যে রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সমতার অধিকার, এটা কিন্তু 14 থেকে 18 নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি। রাইট টু ফ্রিডম, এটা কিন্তু 19 থেকে 22 নম্বর আর্টিকেলে জানতে পারি, স্বাধীনতার অধিকার যেটা। এবং রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা কিন্তু 25 থেকে 28। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, যেটা আমরা জানতে পারি 29-30 নম্বর আর্টিকেল থেকে, যেটা কিন্তু আমাদের হচ্ছে কি সংস্কৃতি এবং শিক্ষার অধিকার। এবং রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, যেটা কিন্তু সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা কিন্তু 32 থেকে 35 নম্বর আর্টিকেলে পড়ছে। আর এই জন্য এটা হচ্ছে 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু যে কোনো এই সংবিধানের মৌলিক অধিকারগুলো খণ্ডন করা হলে, তাহলে কিন্তু ডাইরেক্ট 32 প্রয়োগ করে আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবো। এই জন্যই কিন্তু 32 আর্টিকেলকে ডক্টর বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে, ঠিক আছে। আর মৌলিক অধিকারের যে ধারণাটা, এটা আমরা আমেরিকার সংবিধান থেকে পেয়েছি। পরবর্তী যে কোশ্চেন আছে, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষার ব্যবস্থা এটা কিন্তু প্রদান করা হয়? এটা কিন্তু আমরা কত নম্বর আর্টিকেল থেকে পাই? অবশ্যই আর্টিকেল নাম্বার 21 থেকে পাবো, তাই তো। তো 21 নম্বর আর্টিকেল থেকে পাবো, যেটা কিন্তু জীবন এবং আমাদের সুরক্ষার স্বাধীনতার যে ব্যবস্থা, সেটা কিন্তু করা হয়েছে 21 নম্বর আর্টিকেলের মাধ্যমে। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, ভারতের সংবিধানের নিচের কোন অংশে মৌলিক কর্তব্যের কথা বলা আছে? তো মৌলিক কর্তব্য, যেটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি, তো একটু আগে বললাম যে টোটাল যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো আছে সেটা কত নম্বর পার্টে আছে? এটা কিন্তু পার্ট নাম্বার 4-এর এ, ঠিক আছে। পার্ট 4-এর এ, অর্থাৎ এখানে কিন্তু যে ডিপিএসপি আছে আমাদের 36 থেকে 51, আর আমাদের ডিপিএসপি এটা আমাদের পার্ট 4-এ আছে, কিন্তু পার্ট 4-এর আবার এ, এখানে কিন্তু 51-র এ যেটা পাচ্ছি, এটা কিন্তু যুক্ত করা হয়েছিল, যেটা মৌলিক কর্তব্য। তো এটাই কিন্তু পার্ট 4-এর এতে কিন্তু আছে, যেটা 51-র এতে অবস্থান করছে। কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে? এটাই যদি জিজ্ঞাসা করা হয় 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা কিন্তু আমাদের 1976-এর। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের সংবিধানের নিচের কোন অংশটির ধারণা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যেটাকে আমরা ক্যাগ বলে থাকি, এর সাথে সম্পর্কিত? তো এর কাজ কি? এটা কিন্তু আমাদের সরকারের যে সমস্ত আয় ব্যয়ের যে হিসাব রাখে, সেটাই কিন্তু ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ডেকে থাকে, ঠিক আছে। তো কত নম্বর আর্টিকেল থেকে ক্যাগের ধারণাটা পাই আমরা? এটা কিন্তু আমরা যে ধারণাটা পাই, সেটা কিন্তু 148 নম্বর আর্টিকেল থেকে ধারণাটা পাই ক্যাগের। কারেন্ট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া পদে কে রয়েছে? যেটা কিন্তু সঞ্জয় মূর্তি, ইনি কিন্তু রিসেন্ট নভেম্বর 2024-এ অ্যাপয়েন্ট হয়েছেন, ঠিক আছে। আর অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড তোমাদের কিন্তু কোয়েশ্চেন তোমাদের একটা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে, অবশ্যই দেখে নেবে। 2টো ক্লাস অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড। এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যেগুলো তোমাদের একদম টপিক ওয়াইজ কোয়েশ্চেনগুলো, ঠিক আছে। তো অ্যাপয়েন্টমেন্ট থেকে কোয়েশ্চেনগুলো দেখে নেবে।
আর এই যে সঞ্জয় মূর্তি, ইনি কিন্তু নভেম্বর 2024-এ ইনি কিন্তু নতুন হয়েছেন, আর এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকে দেওয়া আছে, ঠিক আছে? যারা নিতে চাও অবশ্যই তোমরা নিয়ে নেবে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আর 2024 কিন্তু এটা কিন্তু ডিসেম্বর পর্যন্ত দেওয়া হচ্ছে, এরপরে কিন্তু এটা প্রাইস বাড়বে, ঠিক আছে? নিচের কোনটি ভারতের মৌলিক অধিকার রক্ষা ও প্রয়োগের জন্য দায়ী? তো ভারতের মৌলিক অধিকার রক্ষা এবং প্রয়োগের জন্য প্রয়োগ করবে কে এবং তাকে রক্ষা এবার পড়বে কে? সেটা কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যেটা কিন্তু আর্টিকেল 32 এর মাধ্যমে আমরা বললাম না যখন মৌলিক অধিকারগুলো বলছিলাম, যে আমাদের যে লাস্ট যে অধিকারটা পড়ছে, যেটা কিন্তু আমাদের কনস্টিটিউশনাল রেমেডিস, যেটা কিন্তু আমাদের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা আর্টিকেল 32 থেকে 35-এর মধ্যে পড়ছে। আর এটাকেই কিন্তু বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা, হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছিলেন। আর এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? তো সুপ্রিম কোর্ট কিন্তু 32 এর মাধ্যমে সুপ্রিম কোর্ট কিন্তু রক্ষা করে আমাদের মৌলিক অধিকার এবং প্রয়োগ এবং তাকে এনফোর্স করার জন্য, লাগু করার জন্য। নিচের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের সংক্রান্ত বিধান রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো অনুচ্ছেদে নির্বাচন কমিশন সংক্রান্ত যে আর্টিকেলটা, সেটা কিন্তু অবশ্যই আমরা প্রথমেই আলোচনা করে দিয়েছিলাম যে আর্টিকেল নাম্বার 324, সেটা কিন্তু আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে ডিল করে থাকে, তাই তো? বর্তমানে নতুন কিন্তু আমাদের চিফ ইলেকশন কমিশনার তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন। তার নাম কি? তার নাম হয়ে যাবে সঞ্জীব খান্না, জাস্টিস সঞ্জীব খান্না। ইনি কিন্তু 2025-এর জানুয়ারি ঠিক না, 2025-এর মে মাসের দিকে তিনি কিন্তু রিটায়ার করবেন, ঠিক আছে? মাত্র স্বল্প মেয়াদের জন্য তিনি কিন্তু 6 মাসের জন্য নিযুক্ত হয়েছেন সঞ্জীব খান্না, ঠিক আছে? এর আগে ছিল কে? ডিওয়াই চন্দ্রচূড়। তো এগুলো একটু দেখে রাখবে, পরবর্তী যে কোশ্চেন আছে। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির যে ধারণাটা, এটা কোন নথির ওপর ভিত্তি করে, আচ্ছা এটা কোন নথির ওপর ভিত্তি করছে, এটা আমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করেছে। তো ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমরা বলেছিলাম যে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে, সুতরাং অপশান নাম্বার 4 আমাদের রাইট অ্যান্সার হবে। আইরিশ সংবিধান থেকে কিন্তু এর উৎস, এই নীতিটা কিন্তু নেওয়া হয়েছে। কত নম্বর এটা পার্টে বা আর্টিকেলে পড়ছে? এটা কিন্তু তোমরা জানো যে 36 থেকে 51 নম্বর আর্টিকেলে পড়ছে, যেটা কিন্তু পার্ট 4-এ কিন্তু অবস্থান করছে, ঠিক আছে? আর আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে, দেখে রাখবে। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদের 19-1 অর্থাৎ 19-এর যে সাবক্লজ 1 তার এ, ঠিক আছে? ক্লজ 1-এর সাবক্লজ এতে কি উল্লেখ করা আছে, ঠিক আছে? সেটাই আমাদের জানতে চাইছে। তো গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। এখানে কিন্তু তোমাদের বলা আছে বাক এবং মতামত প্রকাশের যে স্বাধীনতা, সেটা কিন্তু আমাদের বলা আছে। একটু আগেই আমরা যখন বলছিলাম যে আর্টিকেলগুলো আমাদের ফান্ডামেন্টাল যে রাইটগুলো আছে, তার মধ্যে একটা পড়ছে 19-এর 1-এর সাবক্লজ এ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। এই আর্টিকেলটা আমরা সংবিধানের 6টা আর্টিকেলের যে মৌলিক অধিকার আছে তার প্রথমে আর্টিকেলটাই আমরা এটা দেখছি, তাই তো? চলাফেরা বা বাক স্বাধীনতার অধিকার, যেটা, ঠিক আছে? আর এখান থেকে এর আগে একটা কোশ্চেনে তোমাদের একটু মিস করে গিয়েছিলাম, যে কোশ্চেনটা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা মনে রাখবে, যে বর্তমান যে অ্যাটর্নি জেনারেল যেটা বললাম, সে কে আছে? বর্তমান অ্যাটর্নি জেনারেল কিন্তু আর ভেঙ্কটরমণি কিন্তু আছেন, ঠিক আছে? আর এখান থেকে তোমরা আরেকটা জিনিস রেখে দেবে, যে এই যে 11তম যে ফান্ডামেন্টাল যে ডিউটি আমরা আলোচনা করলাম, এটা কিন্তু 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়েছে 2002 সালে, ঠিক আছে? এখানে কিন্তু 6 থেকে 14 বছর বয়সী যে বিনামূল্যে যে শিক্ষার অধিকার, সেটা কিন্তু আমরা বলছিলাম যেটা, সেটা। আর আরেকটা পয়েন্ট রেখে দেবে এখান থেকে মনে, যে সুপ্রিম কোর্ট থেকে যখন বলছিলাম, এই সুপ্রিম কোর্ট কিন্তু এটা তোমরা এই কোশ্চেনটা তোমরাই বলবে, যে এই সুপ্রিম কোর্ট এটা গঠন করা হচ্ছে কত সালে? আর এখান থেকে আরেকটা কোশ্চেন এসেছিল CHSL 2024-এ, এখন মনে পড়ে গেল, যেটা হচ্ছে এই সুপ্রিম কোর্ট যখন গঠন হচ্ছে, বর্তমানে যে প্রধান বিচারপতি তো একটা থাকে, কিন্তু তার সাথে সাথে আর কতজন বিচারপতি থাকে? সেটা কিন্তু 33 জন, কিন্তু আদার্স বিচারপতি সহ একজন কিন্তু প্রধান বিচারপতি থাকে, টোটাল 34টা কিন্তু বিচারপতি থাকে, ঠিক আছে? এটা CHSL এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে আসি। ভারতের সংবিধানের কোন অংশটি নাগরিকত্বের সাথে সম্পর্কিত? তো নাগরিকত্ব আমাদের জিজ্ঞাসা করেছে, তো সিটিজেনশিপ, এটা কত নম্বর পার্টে পড়ছে? অবশ্যই পার্ট নাম্বার 2-তে পড়বে আমাদের সিটিজেনশিপ, তাই তো? তো প্রথমেই তো পড়ছে আমাদের ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, তারপরেই তো আমার পড়ছে আমাদের সিটিজেনশিপ, তাই তো? তার মধ্যে 3 নম্বরই আমাদের পড়ছে কি? মৌলিক অধিকার, এবং 4 নম্বরে আমাদের পড়ছে যেটা ডিপিএসপি, আর 4-এর যে এতে পড়ছে যেটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি, যেটা আমাদের বললাম যেটা। আর এগুলো সব দেখে রাখবে। পরবর্তী আমরা প্রশ্ন আমাদের কী আছে দেখি। অনেকগুলো প্রশ্ন আছে, অনেকটা ডিটেল হয়ে যাচ্ছে। 1978 সালের ড্যাশতম সংবিধান সংশোধনী মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে সরিয়ে দেওয়া হয় এবং 300 এর অধীনে রাখা হয়। তোমাদের একটু বলেছিলাম যে 1978 সালের কিন্তু 46তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, আচ্ছা উত্তর 44তম
46 বলছি কেন, 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই 1978 সালের সম্পত্তির অধিকারকে কিন্তু সরিয়ে দেওয়া হয় এবং বর্তমানে কিন্তু এটা এখন লিগাল রাইটে আছে এবং যেটা 300 এতে কিন্তু রাখা আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখি, সংবিধানে কোন অনুচ্ছেদে নির্বাচনের তালিকার তত্ত্বাবধানের নির্দেশনা ও নিয়ন্ত্রণ এবং ভারতের নির্বাচন পরিচালনার জন্য স্বাধীন নির্বাচন কমিশনের ব্যবস্থা করা হয়েছে? এটা অবশ্যই আমরা আর্টিকেল 324 থেকে পাবো, একটু আগে যেটা বলছিলাম, তাই তো? তো আর্টিকেল 324 থেকে পাবো আমরা ইলেকশন কমিশন। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদটি ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগের সাথে সম্পর্কিত? তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং এটা কিন্তু এর আগের ক্লাসও কিন্তু এটা আমরা করিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কত, আর্টিকেল 76 থেকে আমরা জানতে পারি যে কোনো একটা দেশের কিন্তু একটা অ্যাটর্নি জেনারেল থাকে, যেটা আমাদের ভারতের অ্যাটর্নি জেনারেল, যেটি কিন্তু ভারতের সর্বোচ্চ আইনি কর্মকর্তা, অর্থাৎ লিগাল পরামর্শ দেওয়া থাকে আমাদের প্রধানমন্ত্রীকে। তো বর্তমানে কে আছে অ্যাটর্নি জেনারেল? বর্তমানে যেটা আছে আর ভেঙ্কটরমণি, তাই তো? আর MC সেতালভাত, যে কিন্তু প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন। আর এটা মনে রাখবে যে অ্যাটর্নি জেনারেলকে কে সাহায্য করে থাকে, অবশ্যই আমাদের সাহায্য করে থাকে অ্যাটর্নি জেনারেলকে সলিসিটর জেনারেল, তাই তো? বর্তমানে কে আছে? তুষার মেহতা আছে। আর এই ঠিক সেম আমাদের আর্টিকেল কত নাম্বার অনুযায়ী স্টেটের অ্যাডভোকেট জেনারেল থেকে আমরা জানতে পারি, যেটা কিন্তু 165 আর্টিকেল থেকে কিন্তু আমরা জানতে পারি যে স্টেটের অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে, তাই তো? এটাও কিন্তু স্টেটের যে চিফ মিনিস্টার থাকে তাকে কিন্তু লিগাল অ্যাডভাইজার, উপদেষ্টা দেওয়া থাকে আর কি, লিগাল অ্যাডভাইজার প্রোভাইড করে থাকে, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টকে। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, ভারতের সংবিধানে কোন অংশের অধীনে মৌলিক কর্তব্যগুলো রাখা হয়েছে? তো বারবার একই কোশ্চেন আছে। তো মৌলিক কর্তব্য রাখা হয়েছে, আমরা কি বললাম যে পার্ট 4-এর A, যেটা 51 এতে কিন্তু রাখা হয়েছে। বারবার কিন্তু পরীক্ষায় একই কোশ্চেন আসছে, দেখছো তো ঘুরিয়ে ফিরিয়ে। তো আশা করছি তোমাদের কিন্তু সেম কোশ্চেন এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। পরবর্তী আমাদের প্রশ্ন দেখব, নিচের কোনটি ভারত সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা? তো একটু আগে আলোচনা করে দিলাম, তো ভারত সরকারের সর্বোচ্চ আইনি কর্মকর্তা কে? অবশ্যই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, যেটা আমরা আর্টিকেল নাম্বার 76 থেকে পাচ্ছি, তাই তো? আর অ্যাডভোকেট জেনারেল, যেটা 165 থেকে আমরা পাচ্ছি, যেটা স্টেট গভর্নমেন্টের হাইয়েস্ট ল অফিসার, এটা আমরা কোশ্চেনটা আমরা পাই। তো রাইট অ্যান্সার এটা হয়ে যাবে। আর ভেঙ্কটরমণি বর্তমান কিন্তু অ্যাটর্নি জেনারেল আছে। পরবর্তী প্রশ্ন আছে, একটি ফেডারেল দেশে ফেডারেল বিষয় সংক্রান্ত বিরোধ কোনটির দ্বারা সমাধান করা যায়? যেটা কিন্তু রাইট অ্যান্সার অবশ্যই কিন্তু আমাদের হবে সুপ্রিম কোর্ট। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোনটি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত নয় বলেছে? তো নিচের কোনটা আমাদের মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত নয়? তো এখানে কিন্তু অপশানগুলো ভালো করে দেখো, দেশের যৌগিক সাংস্কৃতিক বৃদ্ধি এবং ঐতিহ্যের মূল্যায়ন ও সংরক্ষণ, অবশ্যই এটা। নেক্সট আমাদের আছে পরবর্তী, সরকারি সম্পত্তি রক্ষা করা, সংহিতা পরিহার করা, এটাও রাইট। এবং জাতীয় স্বাধীনতা সংগ্রামীকে অনুপ্রাণিত করে মহৎ আদর্শ লালন এবং অনুসরণ করা, এটাও রাইট। তো কর প্রদান করা, এটা কখনোই কিন্তু আমাদের মৌলিক কর্তব্যে কিন্তু বলা নেই, ঠিক আছে? তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, সংবিধানের পার্ট 4-এর A, যেটা আমরা কী থেকে জানি মৌলিক কর্তব্য, যেটা 51 এতে আছে, এখানে নিচের কোনটি দেওয়া নেই? তো পড়ো ভালো করে, পিতামাতা এবং শিক্ষককে সম্মান করা, জাতীয় পতাকাকে সম্মান করা আছে, ভারতের সকল মানুষের প্রতি ভ্রাতৃত্বের চেতনা এবং উন্নীত করা আছে, আমাদের যৌথ সাংস্কৃতিক সমৃদ্ধ ঐতিহ্য রক্ষা করা, এটাও হবে। তো এটা কিন্তু আমাদের সংবিধানে 1 নম্বরটা বলা নেই, ঠিক আছে? তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে। টোটাল মোট 11টা আমাদের যে মৌলিক কর্তব্য রয়েছে, ঠিক আছে? এগুলো একটু দেখে রাখবে। পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করি যে, আচ্ছা আমাদের একটা ক্লাস কিন্তু করেও দিয়েছিলাম, 1 থেকে 50 পর্যন্ত কিন্তু সমস্ত আর্টিকেলগুলো কিন্তু আলোচনা করে দিয়েছিলাম, ঠিক আছে? যেটা AIR একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু করানো হয়েছিল, ঠিক আছে? তোমাদের কোনো একটা পরীক্ষার আগে কিন্তু এটা করিয়ে দিয়েছিলাম শর্টে, ক্লার্কশিপের আগে সম্ভবত। তো সেগুলো একটু দেখে নেবে। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোন সংশোধনী ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছে? তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর আগেও কিন্তু কোশ্চেনটা আমরা কিন্তু করেছিলাম। তো এটা কিন্তু তোমাদের হবে 2002 সালের 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2002 সালে হয়েছিল, তাই তো? সেখানে কিন্তু বলা হয়েছিল কি, এই যে 6 থেকে 14 বছর শিশুদের বিনামূল্যের শিক্ষা এবং বাধ্যতামূলক যে শিক্ষা, যেগুলো আমরা বলছিলাম, তো 2002-এর 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা যুক্ত করা হয়েছিল। পরবর্তী যে কোশ্চেন আছে, ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতির ইমপিচমেন্টের বিধানটি এটা ধার করা হয়েছে, মানে আমাদের সংবিধানের যে বিভিন্ন পার্ট বিভিন্ন দেশের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছিল, ঠিক এই রকমই কিন্তু আমাদের ভারতের সংবিধানের যে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, অর্থাৎ ইমপিচমেন্ট অর্থাৎ প্রেসিডেন্টকে সরানোর যে প্রথা, যে আমাদের এটা কত নম্বর আর্টিকেল থেকে আমরা পাই? এটা কিন্তু 61 নম্বর আর্টিকেল থেকে পাই, তাই তো? এই যে ইমপিচমেন্ট পদ্ধতিটা কোন দেশের সংবিধান থেকে আমরা পেয়েছি? এটা অবশ্যই কিন্তু এটা আমেরিকান সংবিধান থেকে পেয়েছি, মার্কিন যুক্তরাষ্ট্র।
ঠিক আছে, পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদ অনুযায়ী একজন নিয়ন্ত্রক এবং নিরীক্ষক থাকবে? এর মানে কি? নিয়ন্ত্রক এবং নিরীক্ষক মানেই হলো আমাদের যে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তো এটা কিন্তু অন্যভাবে কোশ্চেনটা করেছে, যেটা আমাদের ধারা কত নম্বর 148 নম্বর আর্টিকেল থেকে কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার একই প্রশ্ন আসছে। পরবর্তী প্রশ্ন দেখব, আশা করছি এনটিপিসিতেও কিন্তু সেম কোশ্চেন রিপিট হবে। ঠিক আছে, ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। ঠিক আছে, পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ এর পার্ট 2 কিন্তু পরবর্তী এই চ্যানেলে কিন্তু আসবে। ঠিক আছে, আর যদি কিন্তু ভালো মতো তোমাদের রেসপন্স পাই, বেশি মাত্রায় শেয়ার এবং লাইক পাই, তাহলে আমরা চেষ্টা করব সমস্ত সাবজেক্ট ভিত্তিক আরপিএফ এসআইতে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমরা এই চ্যানেলে করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এরকম পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, কারেন্ট, স্ট্যাটিক জিকে সমস্ত কিন্তু তোমাদের কিন্তু করিয়ে দেওয়া হবে একদম মানে কোশ্চেন অনুযায়ী। ঠিক আছে, কোশ্চেন যেমন আছে সেই রকমভাবে তোমাদের সমস্ত কিন্তু করিয়ে দেবো, আরপিএফ এসআই করে দেবো। তারপর যদি আমরা আরও ভালো রেসপন্স পাই, অবশ্যই তোমাদের এএলপি কোশ্চেনগুলো করিয়ে দেবো, এবং টেকনিশিয়ান এক্সাম চলছে সেটারও এক্সাম করিয়ে দেবো। ঠিক আছে, পরপর করাতে থাকবো, তো তোমাদের ওপর নির্ভর করবে সেটা। পরবর্তী আমাদের নিয়ে কোশ্চেন যেটা আছে, নিচের কোনটি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকট্রাল কলেজের অংশ নয়? তোমরা জানো যে রাষ্ট্রপতিকে নির্বাচনের জন্য ইলেকট্রাল কলেজ একটা তৈরি করা হয়, অর্থাৎ তৈরি করা হয় মানে সেটা আগে থেকে থাকে। এখানে প্রশ্নটা করেছে যে এখানে অংশ নয় কোনটা? রাজ্যসভা নির্বাচিত সদস্যরা, অবশ্যই রাজ্যসভা নির্বাচিত সদস্যরা কিন্তু সেখানে ভোট প্রয়োগ করে থাকে রাষ্ট্রপতিকে নির্বাচন করার সময়। এবং বিধানসভা নির্বাচিত সদস্য, রাজ্য বিধানসভায় সমস্ত রাজ্যে কিন্তু বিধানসভা আছে, কিন্তু বিধান পরিষদ সমস্ত রাজ্যে নেই। ঠিক আছে, তো বিধানসভার সমস্ত সদস্যরা কিন্তু এখানে অংশগ্রহণ করে রাষ্ট্রপতিকে ইলেক্ট করার ক্ষেত্রে আর কি। এবং লোকসভা নির্বাচিত সদস্যরাও কিন্তু এখানে থাকে। এবং রাইট অ্যান্সার হয়ে যাবে রাজ্যসভার মনোনীত সদস্য। তোমাদের একটু আগে যেটা বলেছিলাম, রাজ্যসভায় কিন্তু 12 জন ব্যক্তিকে কিন্তু মনোনীত করে থাকে রাষ্ট্রপতি। এই যে মনোনীত করছে, এরা কিন্তু রাষ্ট্রপতির নির্বাচনে কোনো রকমভাবে অংশগ্রহণ করতে পারবে না। ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতিকে সরাতে গেলে ইমপিচমেন্টের সময় কিন্তু এরা কিন্তু তারা কিন্তু মানে তারা ভোট দিতে পারবে। ঠিক আছে, তারা কিন্তু সেক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে ইমপিচমেন্টের ক্ষেত্রে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখি, নিচের কোন নিবন্ধটি ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের সাথে সম্পর্কিত? তাহলে একই কোশ্চেন বারবার কতবার আসলো, তো ভালো করে দেখে রাখবে। ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যেটা 148 নম্বর আর্টিকেল থেকে আমরা পাচ্ছি। আর এগুলো কিন্তু আমরা ইচ্ছা করে কিন্তু বারবার নিই, অনেকে হয়তো ভাবতে পারো যে একই কোশ্চেন বারবার নিয়েছে, না, যতবার যে কোশ্চেনটা আছে সেটা ততবারই এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাদের জানানোর জন্য যে একই কোশ্চেন কতবার, সেম কোশ্চেন কীভাবে রিপিট হয়। পরবর্তী প্রশ্ন যেটা আছে, ড্যাশ জেলার সকল অধস্তন আদালতে আপিলের এখতিয়ার রয়েছে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে জেলা আদালতে। পরবর্তী প্রশ্ন দেখি, নিম্নলিখিতগুলির মধ্যে কে রাষ্ট্রপতি হিসাবে সবচেয়ে কম মেয়াদী ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আবার আসার সম্ভাবনা বেশি। তো রাষ্ট্রপতির মধ্যে সবথেকে কম মেয়াদী ছিলেন জাকির হোসেন। ঠিক আছে, জাকির হোসেন। আর রিসেন্টলি কিন্তু এখানে কিন্তু একটা মনে পড়ে গেল যে তবলাবাদক জাকির হোসেন, ইনার কিন্তু ডেথ হয়ে গেছে। ঠিক আছে, কিছুদিন আগে, এক সপ্তাহ মনে হয়, আই থিঙ্ক হয়নি এখনও। তো বিখ্যাত তবলাবাদক জাকির হোসেন, তিনি কিন্তু মারা গেছেন 2024 ডিসেম্বরে। ঠিক আছে, কিছুদিন আগে সম্প্রতি। তো তিনি কিন্তু বিখ্যাত তবলাবাদক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি গ্র্যামি সহ বিভিন্ন পুরস্কার কিন্তু জিতেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। তো এখানে কিন্তু এই 3টে সাল লিখে দিলাম, এই 3টে সালে কি কোনটা পেয়েছে এই আমাদের বিখ্যাত তবলাবাদক জাকির হোসেন। তার মধ্যে আমি একটু বলে দিই, পদ্মভূষণ 2023, তিনি কিন্তু 2023 কিন্তু পদ্মভূষণ পেয়েছেন। 2002-তে কী পেয়েছেন এটা তোমরা অবশ্যই জানিয়ে দেবে। 2024 কিন্তু তিনি অনেকগুলো ক্যাটাগরিতে তিনি কিন্তু এই গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ঠিক আছে, এবার কতগুলো পেয়েছিলেন সেটা তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, তো এই দুটো কোশ্চেন তোমরা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানাবে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এনটিপিসি সহ বিভিন্ন এক্সামে কিন্তু অবশ্যই আসবে। পরবর্তী প্রশ্ন যেটা আছে, ভারতের নির্বাচন কমিশনারের মেয়াদ কত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রপতির খুশি মতো? না। 5 বছর বা নিজ বয়সের 60 বছর? না। 6 বছর বা নিজ বয়সের 65 বছর? 6 বছর বা নিজ বয়সের 65 বছর, এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। তো 6 বছর অথবা নিজ বয়সের 65 বছর আমাদের রাইট অ্যান্সার হবে, কারণ 6 বছরের টার্মে কিন্তু নিযুক্ত হন, এবং 65 বছরের বেশি যদি তার মানে নিজের বয়স, দেখা গেলো আমার বয়স 65 বছর, এখন 60 বছর না, ধরে নিলাম 62 বছর, আমি এদিকে ক্যাগে নিযুক্ত হয়ে নির্বাচন কমিশনে নিযুক্ত হয়ে গেলাম, তাহলে কী হবে? 3 বছরের জন্য নিযুক্ত হচ্ছি, 4 বছরের জন্য নিযুক্ত হচ্ছি। ঠিক আছে, মানে 65 বছরের বেশি তার নিজের বয়স হলে হবে না, আর 6 বছরের মেয়াদে সে কিন্তু নিযুক্ত হবে।
নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোন কর্তৃপক্ষ রাজ্যসভায় নীতিশাস্ত্র যেটা কিন্তু এথিক্স কমিটি গঠন করে? তো এথিক্স কমিটি কিন্তু গঠন করে থাকে যেটা কিন্তু আমাদের আছে কি রাজ্যসভায় যে নীতিশাস্ত্র অর্থাৎ এথিক্স কমিটি এটা করে থাকে। এটা কত অপশান নাম্বার আমাদের যে ডি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু, ঠিক আছে, চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা তিনি কিন্তু গঠন করে থাকেন। আর চেয়ারম্যান অফ রাজ্যসভাকে না এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা যিনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, পদাধিকার বলে। আর বর্তমান কে আছে? অবশ্যই জগদীপ ধনকর বর্তমানে আছে। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, সংসদে অর্থ বিল সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক বলেছে, তাই তো? তো নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক? অপশান আছে, অর্থ বিল সংসদের যে কোনো কক্ষে পেশ করা যেতে পারে, কখনোই না। লোকসভায় অর্থ বিল পেশ করা যাবে না, নো। অর্থ বিল শুধুমাত্র লোকসভায় পেশ করা যেতে পারে এবং অর্থ বিল শুধুমাত্র রাজ্যসভায় পেশ করা যেতে পারে। রাজ্যসভায় তো কখনোই যেতে পারে না, লোকসভা রাজ্যসভাতেও যেতে পারে না, এবং লোকসভায় অর্থ বিল পেশ করা যাবে না এটা তো হবেই না, কারণ অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই পেশ করা হয়। আর কোনো বিল অর্থ বিল কিনা সেটাও ঠিক করবে লোকসভা স্পিকার, আর তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল। আর বর্তমানে কিন্তু স্পিকার আছে ওম বিড়লা, ঠিক আছে। আর স্বাধীনতার পর কিন্তু প্রথম কিন্তু লোকসভা স্পিকারের কিন্তু ইলেকশন হয়েছে, ঠিক আছে, মানে তাদেরকে এই লোকসভার ইলেকশনে কোনো দিন মানে এই ইলেকশন হয়নি, ঠিক আছে, লোকসভার মধ্যে কিন্তু এই প্রথম কিন্তু হয়েছে। আর ওম বিড়লা কিন্তু সেখানে জিতেও গিয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ রাজ্যসভার গঠনের সাথে সম্পর্কিত? তো রাজ্যসভার যে কম্পোজিশন অর্থাৎ রাজ্যসভার যে ফরমেশন যেটা, এটা কত নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি? অবশ্যই আর্টিকেল নাম্বার 80 থেকে আমরা জানতে পারি রাজ্যসভা গঠন সম্পর্কে। পরবর্তী আমরা দেখে নেব। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, সীমানা নির্ধারণ কমিশন। সীমানা নির্ধারণ কমিশন সীমানা নির্ধারণ কমিশন মানে হচ্ছে ডিলিমিটেশন কমিশন, ঠিক আছে। এর দ্বারা নিযুক্ত হয়, ড্যাশের দ্বারা নিযুক্ত হয়, কার দ্বারা নিযুক্ত হয়? এবং ভারতের নির্বাচন কমিশনের সাথে সহযোগিতায় কাজ করে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিলিমিটেশন কমিশন, এটা এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। আর এটা কিন্তু লাস্ট 2002-তে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। আর তারপরে কিন্তু তৈরি করার চেষ্টা হচ্ছিল, কিন্তু সেটা দক্ষিণ ভারতের কিছু স্টেট আছে তারা কিন্তু করতে দেয়নি, ঠিক আছে। এটার মাধ্যমে কি করা হয়? এটার মাধ্যমে কিন্তু লিমিটেশন কমিশন, যেটার মাধ্যমে কিন্তু এই যে আমাদের লোকসভা বা রাজ্যের বিধানসভা সেখানে কোন জায়গা থেকে কত কত সিট থাকবে সেটা কিন্তু ঠিক করে থাকে। তোমরা জানো যে উত্তরপ্রদেশে লোকসভার আসন সব থেকে বেশি, তাই তো, কিন্তু অন্যান্য রাজ্যে আমি দেখি সেটা কিন্তু কম হয়ে যাবে। এটা কিসের ভিত্তিতে ঠিক হয়? এটা ঠিক করে ডিলিমিটেশন কমিশন, সেই জায়গার জনসংখ্যার ভিত্তিতে। প্রতি 10 লক্ষ পিছু একটা করে সাংসদ থাকে, তো সেই হিসাবে কিন্তু ঠিক করা হয়ে থাকে এই সিটগুলো, কোন রাজ্য থেকে কত সিট থাকবে সেটা কিন্তু ঠিক করে থাকে ডিলিমিটেশন কমিশন। আর দক্ষিণ ভারতের কিছু স্টেট সেখানে কিন্তু বলেছে যে আমরা তো জনসংখ্যা অল্প আছে, কিন্তু উত্তর ভারতে কিন্তু দিন দিন জনসংখ্যা বাড়তেই থাকছে, এই জন্য তারা কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিল আর কি। সেই জন্য কিন্তু লাস্ট 2002 সালে কিন্তু ডিলিমিটেশন কমিশন তৈরি হয়েছিল, যার ভিত্তিতে কিন্তু বর্তমান আসন সংখ্যাগুলো রয়েছে। এবং নেক্সট কিন্তু ডিলিমিটেশন কমিশন গঠন করা আবার হবে, যেটা কিন্তু 2026-এ হবে। 2026-এ আবার প্রস্তাবিত আছে, যেটা কিন্তু ডিলিমিটেশন কমিশন, যেটা কিন্তু নতুন করে আবার তৈরি করা হবে, এবং নতুন করে কিন্তু আবার এই লোকসভা বা রাজ্যের বিধানসভার যে সিটগুলো আছে সেগুলো কিন্তু পুনরায় আবার ঠিক করা হবে, কত কত হবে না হবে, ঠিক আছে। তো এই যে লিমিটেশন কমিশন, এটা কার দ্বারা নিযুক্ত করা হয়? এর যে হেড, তো এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা হয় অবশ্যই ভারতের রাষ্ট্রপতির মাধ্যমে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে, ঠিক আছে। তো যে সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলো আছে, আমি যদি বলি ইউপিএসসি চেয়ারম্যানকে কে নিযুক্ত করে, বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কে নিযুক্ত করে থাকে, ক্যাগকে কে নিযুক্ত করে থাকে, অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করে থাকে, সবই কিন্তু রাষ্ট্রপতি নিযুক্ত করে, ঠিক আছে। কোনো রাজ্যের রাজ্যপালকেও কিন্তু রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকে। আর এটা কত নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি? এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। কোনো রাজ্যের রাজ্যপালকে রাষ্ট্রপতি নিযুক্ত করে কত নম্বর আর্টিকেলের মাধ্যমে। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোনটি রাজ্যের গভর্নরের কাজ নয় বলেছে? তো রাজ্যের গভর্নরের কাজ নয় নিচের মধ্যে কোনটার মধ্যে? তো অপশান আছে আমাদের, জেলা কালেক্টরদের নিয়োগ করা, জেলা কালেক্টর মানে ডিএমকে নিয়োগ করা, ডিএম, রাজ্য বিধানসভা পরিষদের সদস্যদের মনোনয়ন করা, হ্যাঁ, রাজ্যে বিধানসভা কর্তৃক গৃহীত বিলগুলিতে সম্মতি দেওয়া, হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করা, হ্যাঁ। তো অপশান নম্বর এ ডিএমকে নিয়োগ করা, এটা কখনোই কোনো গভর্নরের কাজ নয়। নেক্সট পরবর্তী কোশ্চেন আছে, নিচের মধ্যে কে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা স্ট্র্যাটেজিকের একটা পার্ট। তো সর্দার বল্লভভাই প্যাটেল, ইনি কিন্তু ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী, ঠিক আছে।
আর সর্দার বল্লভভাই প্যাটেলের নামে একটা স্ট্যাচু আছে, যেটা কিন্তু যেটা আমাদের স্ট্যাচু অফ ইউনিটি আছে, 182 মিটার যেটা উচ্চতাটা আছে, তাই তো? এটা গুজরাটে আছে, নর্মদা নদীর পাশে আছে আর কি। আর যেখানে কিন্তু একটা বড়সড় একটা স্টেডিয়াম আছে, যেটা কিন্তু আমাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, অলসো নোন অ্যাজ মন্টেরা স্টেডিয়াম, তাই তো? তো এটা কিন্তু গুজরাটে আছে। আর এখানে কিন্তু 2023-এর যে ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, সেটা কিন্তু এখানেই হয়েছিল, ঠিক আছে? এই মন্টেরা স্টেডিয়াম, যেটা আমরা জানছি নরেন্দ্র মোদী স্টেডিয়াম, তাই তো? পরবর্তী কোশ্চেন যেটা আছে, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের উপদেষ্টা অর্থাৎ অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট এখতিয়ারের সাথে সম্পর্কিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্নটা কী আছে আর একবার ভালো করে দেখো। সংবিধানের সুপ্রিম কোর্টের উপদেষ্টা অর্থাৎ যে অ্যাডভাইজারি, সেটা কত নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি? অবশ্যই 143 নম্বর আর্টিকেল থেকে কিন্তু এটা জানতে পারি সুপ্রিম কোর্টের এখতিয়ারের সম্পর্কে, ঠিক আছে? জুরিসডিকশন এখতিয়ার যেটা অ্যাডভাইজারি সুপ্রিম কোর্টের। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের গণপরিষদের চেয়ারম্যান ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যদিও বারবার এটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, তো অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের গণপরিষদের চেয়ারম্যান। আমরা যদি বলি যে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা তো তৈরি করা হচ্ছে 9 ডিসেম্বর 1946-এর প্রথম অধিবেশন বসছে, তাই তো? এই গণপরিষদ সেশনে এই যে গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা কিন্তু প্রথম সেশন যেটা 9 ডিসেম্বর 1946-এ হচ্ছে, সেই সময় প্রথম সভাপতি কে ছিলেন যদি জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে হবে সচ্চিদানন্দ সিনহা। আর ইনি কিন্তু প্রথম অস্থায়ী সভাপতি। ঠিক তার দুদিন পর 11ই ডিসেম্বর 1946-এ সেই দিন কিন্তু এই গণপরিষদ তার পার্মানেন্ট প্রেসিডেন্ট পেয়ে যায়, যেটা রাজেন্দ্র প্রসাদকে, ঠিক আছে? আর রাজেন্দ্র প্রসাদই কিন্তু পার্মানেন্ট ছিল। আর এখান থেকে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে যে গণপরিষদে মোট কতগুলো অধিবেশন হয়েছিল? টোটাল কিন্তু 11টা কিন্তু সেশন হয়েছিল এই গণপরিষদের। লাস্ট অধিবেশন কোনটা হয়েছিল, কত সালে হয়েছিল বা কোন তারিখে হয়েছিল, ডাইরেক্ট কিন্তু জিজ্ঞাসা করবে কোন তারিখে হয়েছিল, যেটা কিন্তু 24 জানুয়ারি 1950 কিন্তু আমাদের এই গণপরিষদের শেষ অধিবেশন কিন্তু হচ্ছে, ঠিক আছে? এই দিনে কিন্তু সাইন করা হয়েছিল সংবিধান যেটা। আর 26 জানুয়ারি 1950 আমাদের এটা কার্যকর করা হয়েছিল সম্পূর্ণ ভারত জুড়ে, যেটা কিন্তু প্রজাতন্ত্র দিবস পালন করি। আর 1949-এর 26 নভেম্বর গণপরিষদের মাধ্যমে আমাদের সংবিধানকে গ্রহণ করা হয়েছিল। এই 26 নভেম্বরকে এই জন্য আমরা সংবিধান দিবস হিসাবে কিন্তু পালন করে থাকি। আর একটা কোশ্চেন যেটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হলেও হতে পারে, সেটা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, যে এই যে গণপরিষদের মাধ্যমে না, সেই সময় কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল, যেটা 1947 নয়, ঠিক তার আগে, ঠিক আছে? 10 বছরও আগে। সেই সালটা কত? ঠিক আছে, কত বছর আগে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে? এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। অবশ্যই তোমরা কিন্তু রেলওয়ের যে প্লেলিস্টটা আছে, সেই প্লেলিস্টটা কমন, ওখান থেকে কিন্তু তোমরা কমন কিন্তু অবশ্যই পাবে। ওখানে যা মোটামুটি কোশ্চেন আসবে তার 1/4 কিন্তু অবশ্যই কিন্তু এই প্লেলিস্ট ফলো করলে পেয়ে যাবে। এছাড়া তার সাথে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল যে এনটিপিসি প্লেলিস্টটা করা আছে, সেটা কিন্তু তোমরা দেখে নেবে, এবং এআইআর একাডেমির যে প্লেলিস্টটা আছে সেটাও দেখবে, আর তার সাথে এই কোশ্চেনগুলো করে যাবে। আশা করছি সেখান থেকে কিন্তু তোমরা 90% প্লাস কিন্তু স্কোর করতে পারবে। তার সাথে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এএলপি যে 2024 এক্সাম হয়েছিল, সেখানে 12 থেকে 13টা কোশ্চেন তো কারেন্ট অ্যাফেয়ার্সই ছিল, ঠিক আছে? আর তা আবার 2024-এর ছিল সম্পূর্ণটা। তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে দেখে নেবে এটা। আর কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাইলে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। ভারতের ইউনিয়ন কার্যনির্বাহী যে প্রধান, আচ্ছা, হেড অফ দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া, তাই তো? তো এটা কে? অবশ্যই কে? হেড অফ দ্য ইউনিয়ন এক্সিকিউটিভের ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি কিন্তু হেড অফ দ্য কান্ট্রি এবং হেড অফ দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ, ঠিক আছে? এছাড়া 3 বাহিনীরও প্রধান, ঠিক আছে? তো এগুলো কিন্তু দেখে রাখতে হবে, সুপ্রিম কমান্ডার। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোন আইন ভারতীয় নাগরিকত্ব অধিগ্রহণকে নিয়ন্ত্রণ করে থাকে? তো এটা কত নম্বর আইন? এটা কিন্তু ভারতের নাগরিকত্ব আইন 1955, ঠিক আছে? নাগরিকত্ব অধিগ্রহণকে নিয়ন্ত্রণ করে থাকে, কন্ট্রোল করে। পরবর্তী প্রশ্ন দেখি, 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর দ্বারা নিম্নলিখিত মৌলিক কর্তব্যগুলির মধ্যে কোনটা যুক্ত করা হয়েছিল? তো নিম্নলিখিত মৌলিক কর্তব্যের মধ্যে 1976-এর 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নিচের কোনটা যুক্ত করা হয়েছিল? দেশের জন্য কাজ করা? না। ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করা? কখনোই না। সংবিধানের আদর্শ সংশোধন করুন? না। বলেছে ভারতের সকল মানুষের মধ্যে সম্প্রীতি এবং অভিন্ন ভ্রাতৃত্বের চেতনাকে সমুন্নত রাখা ও তাকে রক্ষা করা। অবশ্যই এটা। তো 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা মৌলিক কর্তব্যে যুক্ত করা হয়েছিল 1976-এ। এছাড়া আরও একটা করা হয়েছিল, যেটা তোমাদের বলেও দিয়েছি, 6 থেকে 14 বছর বয়সী যে শিক্ষার অধিকারটা ছোটদের।
ভারতীয় সংবিধানের নিচের কোন অংশটি ভারতের জেলা বিচার বিভাগের সাথে সম্পর্কিত? ভারতের জেলা বিচার বিভাগের সাথে সম্পর্কিত আর্টিকেল নাম্বার 6, পার্ট নাম্বার 6, সরি আর্টিকেল বলছি, পার্ট নাম্বার 6 কিন্তু এটা আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন আছে, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি ইউপিএসসি এর স্বাধীন ক্ষমতা এবং কার্যকারিতার সাথে সদস্যদের গঠন, নিয়োগ ও অপসারণ সংক্রান্ত বিধানের সাথে সম্পর্কিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আর এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এখানে কিন্তু পার্ট জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? তো কত নম্বর পার্ট? এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে অবশ্যই 14 নম্বর পার্ট। আর তোমরা অবশ্যই জানো যে ইউপিএসসি তার বর্তমান চেয়ারম্যান কে আছে? ইউপিএসসি কিন্তু 2024-এর যে চেয়ারম্যান নিযুক্ত হয়েছে তিনি কিন্তু ইউপিএসসির প্রথম, মানে ইউপিএসসির ইতিহাসে প্রথম মহিলা চেয়ারম্যান নিযুক্ত হয়েছে এই প্রথমবার, যার নাম প্রীতি সুদান। পরীক্ষায় কিন্তু এটা অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমাদের আপকামিং যে কোনো এক্সামে। আর ইউপিএসসি চেয়ারম্যানকে কে নিযুক্ত করে থাকে? অবশ্যই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। ইউপিএসসি ফুল ফর্ম আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, যার মাধ্যমে কিন্তু গ্রুপ এ লেভেলের যে অফিসারকে নিযুক্ত করা হয়, ঠিক আছে? আর ইউপিএসসি চেয়ারম্যানের কার্যকালের মেয়াদ কত? 6 ইয়ার্স। পরবর্তী যে কোশ্চেন আছে, নিচের কোনটি ভারতের প্রধান বিচারপতি পদের মানদণ্ড 9 বলেছে, ঠিক আছে? তো 9 বলেছে, ফটাফট তোমরা একটু দেখে নাও অপশানগুলো। আমি ডাইরেক্ট রাইট অ্যান্সার যেটা হবে সেটা বলে দিই। কমপক্ষে 5 বছর ধরে হাইকোর্ট বা পরপর 2 বা ততোধিক আদালতের অ্যাডভোকেট থাকতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে গেলে। কি বললাম? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে গেলে তাকে কমপক্ষে 5 বছর ধরে কোনো হাইকোর্টে, মানে কমপক্ষে তাকে থাকতে হবে, অথবা 2 বা 3 আদালতের অ্যাডভোকেট হিসাবে থাকতে হবে। আর ঠিক কিন্তু সেম টু সেম কিন্তু এই যোগ্যতায় লাগে। কার লাগে তোমরা কি জানো সেটা? অবশ্যই লাগে। কার সেটা? সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, বর্তমানে আছে আর ভেঙ্কটরমণি, যাকে আমরা আর্টিকেল 76 থেকে পাই, তাই তো? তো তিনি কিন্তু তার যে যোগ্যতা সেটা কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যে নিয়োগের যে যোগ্যতা সেটা কিন্তু সেম টু সেম হতে হয়। নিচের কোন ক্ষেত্রে মৌলিক কাঠামোয় মতবাদ প্রথমবারের মতো স্বীকৃত করা হয়েছিল? তো এটা কিন্তু প্রথমবার মতো স্বীকৃত করা হয়েছিল, এটা একটা মামলা হয়েছিল, সেটা কিন্তু 1973 সালের কেশবানন্দ ভারতী কেস। সেখানেই কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে এই সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল এটা কিন্তু অবিচ্ছিন্ন একটা অংশ সংবিধানের, অর্থাৎ এটা ছাড়া সংবিধান তো কখনোই হতে পারে না স্বীকৃত। তো 1973-এ কেশবানন্দ ভারতী মামলায় কিন্তু এটা সুপ্রিম কোর্ট বলেছিল। পরবর্তী প্রশ্ন আছে কি, গণপরিষদের সদস্যরা নির্বাচিত হন ড্যাশ দ্বারা? তো গণপরিষদের সদস্যরা ড্যাশ দ্বারা নির্বাচিত হয়? অবশ্যই এটার যে রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু প্রাদেশিক আইনসভা দ্বারা কিন্তু নিযুক্ত হয়ে থাকে। তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে যদি ভালো লাগে, ঠিক আছে? আর পার্ট 2 এর জন্য অবশ্যই কিন্তু তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে যে কোনো নোটিফিকেশান রিলেটেড এবং যে কোনো তোমাদের ইম্পর্টেন্ট ইস্যু হোক বা যে কোনো ভ্যাকেন্সি প্রকাশিত হোক বা ফর্ম ফিল আপ হোক, যে কোনো সম্পর্কিত তোমরা তথ্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আমাদের কোশ্চেন যেটা আছে, অনুচ্ছেদের বিধান সাপেক্ষে ড্যাশ অনুচ্ছেদের বিধান সাপেক্ষে ইউনিয়নের জন্য একটি পাবলিক সার্ভিস কমিশন, যেটা আমাদের ইউপিএসসি, এবং প্রতিটি রাজ্যের জন্য একটা পাবলিক সার্ভিস কমিশন, যেটা প্রতিটি রাজ্যে কী আছে? পিএসসি। তো এই দুটো যেটা আছে এটা থাকবে, এটা কত নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি? এটা কিন্তু আমরা 315 নম্বর আর্টিকেল থেকে জানতে পারি যে আমাদের ইউনিয়নের জন্য, অর্থাৎ সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে যে নির্বাচনের জন্য আর কি, সেখানে কিন্তু ইউপিএসসি এবং প্রতিটি রাজ্যে একটা পাবলিক সার্ভিস কমিশন থাকবে, যেটা আমাদের পিএসসি। তো এই দুটো কিন্তু 315 নম্বর আর্টিকেল 315 আর্টিকেল থেকে আমরা জানতে পারি। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে যেটা, সংবিধানের প্রধান নির্বাচন কমিশনার ও তাদের মেয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করে তারা ড্যাশ বছরের মেয়াদের জন্য নিযুক্ত হয় বা 65 বছর পর্যন্ত চলতে থাকেন। তো একই কোশ্চেন আবার জিজ্ঞাসা করা হচ্ছে। তো 65 বছর তার নিজের বয়সে থাকতে হবে, অথবা 6 বছরের টার্মে কিন্তু তারা নিযুক্ত হবে, তাই তো? আর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর তাকে নিযুক্ত করবে কে? অবশ্যই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অবশ্যই তোমরা সকলে শেয়ার করে দেবে। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল, ঠিক আছে? পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা প্রেস করে রাখবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর প্রয়োজন হয়, আমরা কিন্তু এর আগেও কিন্তু অত্যন্ত রেকর্ড মাত্রায় কিন্তু কমন দিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো অবশ্যই তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, তাহলে কিন্তু ডিসেম্বরে আগেই নিয়ে নেবে। আমাদের এখানে কিন্তু নভেম্বর পর্যন্ত দেওয়া হয়ে গেছে অলরেডি, এবং ডিসেম্বরটা শেষ হয়ে তাহলে কিন্তু আমরা ডিসেম্বরটাও দিয়ে দেবো, ঠিক আছে?
আর এটা কিন্তু সম্পূর্ণ 51 টাকায় পাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের পরে কিন্তু প্রাইস কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? প্রাইসটা কিন্তু আমার হাতে থাকে না, এটা কিন্তু টিমের হাতে থাকে। এসএসসি জিডি 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন 53টা শিফট আছে, যার বাংলা ভাষায় সম্পূর্ণ সমাধান 50 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু 53টা বাংলা ভাষাতে করা আছে এবং অনলাইন অ্যাপ ফরম্যাট, প্রিন্টেবল ফরম্যাট, ঠিক আছে? যার কিন্তু ক্লাস তোমরা কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে দেখতে পারো। আর এসএসসি জিডি অবশ্যই কিন্তু দেখে রাখবে, কারণ কিন্তু তোমাদের কাট অফ কিন্তু অবশ্যই কিন্তু অনেক ইনক্রিজ করেছে। তো আগের বছরে কিন্তু অবশ্যই পড়তে হবে, সেখান থেকে কিন্তু তোমাদের অনেক কমন পাবে, ঠিক আছে? এছাড়া কিন্তু বুঝতে পারবে যে কোন জায়গা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন অবশ্যই প্রিভিয়াস ইয়ার এই জন্যই পড়া হয়, যাতে সেখান থেকে কিন্তু একই কোশ্চেন কিন্তু বারবার রিপিট হয়। তোমাদের একটু দেখালাম যে 2024-এই আরপিএফ এসআইতে কেমন কোশ্চেন রিপিট হয়েছে, একই কোশ্চেন 3-4 বার করে কিন্তু রিপিট হয়েছে। তো অবশ্যই তোমরা দেখে নেবে, ওই জন্য প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক সেই রকম এনটিপিসি 2024-এ তোমরা যারা এক্সাম দেবে, এপ্রিল 2025-এর সম্ভাবনা আছে। তো আমরা দেখব যে এনটিপিসি লাস্ট এক্সাম হয়েছিল 2020-21-এ, তার সম্পূর্ণ 133টা শিফট 5000 প্লাস জিকে কোশ্চেন আছে। সেটা কিন্তু 99 টাকা দিয়ে তোমরা নিতে পারবে। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে নেবে। নাম্বারটা এখানে তোমরা দেখেও নিতে পারছো, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? কোনো কল করবে না, অনেকে বারবার কল করছো, তো কল করে কিন্তু পাবে না। তো অবশ্যই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। তো চলো, পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। পরবর্তী ক্লাস পার্ট 2 নিয়ে আসছি, যেটা আরপিএফ এসআই সংবিধানের পার্ট 2, ঠিক আছে? তো অবশ্যই যত মাত্রায় শেয়ার করতে পারো অবশ্যই করে দেবে, লাইক করে দেবে। আর আমরা তো ক্লাস নিয়ে আসছি অবশ্যই। তো চলো, ধন্যবাদ।